নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনীতিতে যে বিষয়টি তীব্র আলোড়ন তৈরি করেছে তা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উত্থান। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে কিছু সিপিএম সমর্থকের পোস্টে ভাসছে এমন দাবি যে সিপিএম তার একদা রাজ্যসভা সাংসদ ঋতব্রতকে প্ল্যান্ট করেছিল তৃণমূলকে ভাঙার লক্ষ্য নিয়ে, এবং সে কাজটা সফলভাবে করেছেন ঋতব্রত। এই দাবিটি কি সত্য নাকি এটি রাজনৈতিক কল্পনা? আসুন যুক্তি ও তথ্যের আলোকে বিশ্লেষণ করি বিষয়টি। তবে সবার আগে দেখি, ওই যে হেডলাইনে দিয়েছি, ঋতব্রত কি সিপিএমের ট্রোজান হর্স। সুতরাং ট্রোজান হর্স বলতে কি বুঝি সেটা প্রথমে দেখি। ট্রোজান হর্স হলো প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনী থেকে উদ্ভূত একটি প্রবাদ, যেখানে গ্রিকরা অতিকায় কাঠের ঘোড়ার ভেতরে সৈন্য লুকিয়ে ট্রয় নগরীতে প্রবেশ করিয়েছিল এবং তারপর রাত্রে বেরিয়ে শহরের দরজা খুলে দেয় সেই ট্রোজান হর্স। ফলে গ্রিক বাহিনী শহর দখল করে এবং ধ্বংস করে শহর। আধুনিক অর্থে ট্রোজান হর্স বোঝায় এমন একটা বিষয় বা জিনিস যা বহিরাগতভাবে, মানে বাইরে থেকে এসে নিরীহ বা উপকারীর রূপ ধরে ভেতরে লুকিয়ে থাকে বিপজ্জনক উদ্দেশ্য নিয়ে। আর রাজনীতিতে ট্রোজান হর্স পলিটিক্স বলতে বোঝায় ছদ্মবেশী কৌশল, যেখানে কোনো দল বা নেতা বন্ধুত্বের ভান করে প্রতিদ্বন্দ্বী শিবিরে প্রবেশ করে ভেতর থেকে সংগঠন ভাঙে, নেতৃত্বকে চ্যালেঞ্জ করে, নেতৃত্বকে ধ্বংস করে দেয় বা নিজের গোপন স্বার্থ অর্জন করে। এবার আসি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএমের ট্রোজান হর্স, এই যে কথাটি এখন খুব আলোচনায় উঠছে, সেই বিষয়টিতে দেখব যুক্তি ও তথ্যভিত্তিক বিশ্লেষণ দিয়ে এই যে কথাটি শোনা যাচ্ছে এখন, সেটা কতটা যুক্তিযুক্ত। যে যুক্তিগুলো ট্রোজান হর্স তত্ত্বকে সমর্থন করে সেগুলো বলি। প্রথম কথা হচ্ছে সময়ের সুসঙ্গতি। গত পরশু 2 তারিখে ধর্মতলার ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে 80 জন তৃণমূল বিধায়কের মধ্যে মাত্র 8 জন উপস্থিত ছিলেন। লোকসভার সাংসদ মাত্র 2 জন, রাজ্যসভার মাত্র 4 জন ছিলেন। আর এক সময় যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলে, যে কোনো প্রোগ্রামে ডাক দিলে হুড়োহুড়ি পড়ে যেত তার দলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের মধ্যে, এবং যেখানে একমাত্র মৃত্যুশয্যায় হসপিটালে থাকা ছাড়া অন্য কোনো কারণে যদি সেখানে না যাওয়া হতো, মমতার ডাকে সাড়া না দিলে তার ঘুম নষ্ট হয়ে যেত, তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত। সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন যার নেই সেটা বোঝা গেল এই সামান্য উপস্থিতি দিয়ে। এরপরে আবার গতকাল 3রা জুন সেখানে দেখা গেল একেবারে স্পিকারের সঙ্গে দেখা করে 59 জন সদস্যকে সেখানে নিয়ে গিয়ে তাদের সামনে গিয়ে তারা ঘোষণা দিলেন যে ঋতব্রত হচ্ছেন আজ থেকে তাদের নেতা এবং তারাই হচ্ছেন আসল তৃণমূল। সুতরাং শোভনদেব চট্টোপাধ্যায়কে নেতা নির্বাচিত করে যে চিঠি গিয়েছিল সেই চিঠি বাতিল বটে সে চিঠি, কিন্তু অভিষেকের মাথা থেকে সই জাল করার খাঁড়াটা কিন্তু ঝুলেই থাকলো, সেটা গেল না। অর্থাৎ ঋতব্রত বর্তমানে তৃণমূল বিধায়কদের ঘোষিত নেতা। স্পিকারের কাছে গিয়ে ঋতব্রত দাবি জানিয়ে এসেছেন যে তিনিই হচ্ছেন নেতা, শোভনদেব চট্টোপাধ্যায় নেতা নন। তার মানে পশ্চিমবঙ্গ বিধানসভায়
এখন স্পিকারের কেবল ঘোষণাটা দেওয়ার অপেক্ষা যে ঋতব্রত ব্যানার্জি বিধানসভার তৃণমূল পরিষদীয় দলের নেতা, বিরোধী দলনেতা। এরপর নির্বাচন কমিশনে গিয়ে দলের মালিকানা নিয়ে দাবি জানানো হবে। অর্থাৎ মমতা ব্যানার্জি শুধু রাজ্যপাট থেকে বিতাড়িত নন, দল বেরিয়ে গেল তার হাত থেকে। এই ভাঙনের প্রভাব দেখা যাবে সংসদেও, সেখানেও তৈরি। ইতিমধ্যে বেশ কয়েকজন সাংসদ, তাদের মধ্যে কাকলি ঘোষ দস্তিদারের নাম সবার আগে, তিনি সব পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। অর্থাৎ দেখা যাবে সেখানেও একটা বড় গ্রুপ, তারা তৃণমূল কংগ্রেস নয়, যদিও তৃণমূল কংগ্রেস নামে থাকবে, কিন্তু তার মধ্যে বিভাজন আসবে। এর প্রভাব সংসদে দেখা যাবে। এরপর মমতার হাতে তৃণমূলের যে ক্ষুদ্র ভগ্নাংশটি পড়ে থাকবে, তার পরিচয়ে লেখা হবে তৃণমূল কংগ্রেস মমতা। যেমনভাবে মহারাষ্ট্রে শিবসেনা উদ্ধব ঠাকরের গ্রুপ হয়েছে। এই পরিস্থিতি মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের শিবসেনার পরিণতির মতোই একবারে পরিষ্কার, যেখানে দল বিভাজনের পর এক গোষ্ঠী প্রতীক ও নাম দখল করে নিয়েছে, যারা বালাসাহেব ঠাকরের প্রতিষ্ঠিত শিবসেনার সঙ্গে সেই পরিবারের কেউ নয়। এখানেও মমতা ব্যানার্জির পরিবারের কেউ আর তৃণমূল কংগ্রেসের দায় কিংবা দাবি নিতে পারবেন না। আমাদের আলোচনা এই পুরো প্রক্রিয়াতে ঋতব্রতর ভূমিকা নিয়ে, এবং সেই ভূমিকার পেছনে সিপিএমের হাত আছে কিনা সেই বিষয়টা নিয়ে। হাত থাকলে কতটা হাত আছে দেখব। এবার ঋতব্রতর পটভূমিটা একটু দেখি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটি বামপন্থী বুদ্ধিজীবী পরিবারের সন্তান। তার পিতা প্রিয়ভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রখ্যাত বাম চিন্তাবিদ ও সাংবাদিক। ঋতব্রতের রাজনৈতিক দর্শন মূলত বামপন্থী, এবং যে অল্প বয়সে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন, তাতেই বোঝা যায় যে দলে তার পকড় বা তার অবস্থানে বেশ জোর ছিল, এবং এই অবস্থাতে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। এই পটভূমি থেকে সিপিএমের সাথে তার ঐতিহাসিক সংযোগ থাকাটা কিন্তু স্বাভাবিক। গত 15 বছরে তৃণমূলে বিভিন্ন দল থেকে প্রায় 40 জনের মতো বিধায়ক এসেছেন, যার মধ্যে কমপক্ষে 12 জন বিজেপি বিধায়ক 2021-এর পর থেকে যোগ দিয়েছেন। এই দলবদল মমতা ঘটিয়েছেন সাম দাম দণ্ড ও ভেদ নীতির মাধ্যমে। বাম আমলে কংগ্রেস বিধায়ক ডাক্তার মানস ভূঁইয়া সিপিএমের তাড়া খেয়ে ধুতি কাপড় তুলে মাঠ ভেঙে পালিয়ে বাঁচেন বটে, তবে তাকে দলত্যাগ করে বাঁচতে হয়নি। ওই পালাবার পরেও তিনি কংগ্রেস সদস্য হিসেবেই ছিলেন। কিন্তু মমতার আমলে খুনের মামলার আসামি হয়ে যাওয়ার পর বাঁচতে মমতার দলে যোগ দিতে তিনি বাধ্য হন। তারপর মন্ত্রী, খুনের মামলা নিয়ে কোনো উচ্চবাচ্য আর হলো না। ঋতব্রত তৃণমূল কংগ্রেসে যোগদানের পেছনেও এমন একটি ইতিহাস। তিনি ছিলেন রাজ্যসভার সাংসদ, তুখোর সাংসদ। এক মহিলা তার বিরুদ্ধে, ঋতব্রতর বিরুদ্ধে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ তুলে পুলিশে কমপ্লেন করেন। একেবারে ধর্ষণের মামলা। গ্রেপ্তার অবশ্যম্ভাবী যখন মমতা পুলিশের সৌজন্যে, তখন বাঁচার একমাত্র পথ বিবেচনা করে তৃণমূলে যোগ দিলেন ঋতব্রত, এবং ধাপে ধাপে শ্রমিক সংগঠনের সর্বোচ্চ নেতা, রাজ্যসভার সাংসদ, এবং এবার এই 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি বিধায়ক। বর্তমানে তৃণমূল কংগ্রেসের ডামাডোলের দিনে তৃণমূল কংগ্রেসের দখলদার হয়ে গেলেন তিনি যে জিতলেন, এই বাজারেও তৃণমূলের সদস্য হয়ে, তৃণমূলের প্রার্থী হয়ে
এর পেছনেও কি সিপিএমের কোনো হাত ছিল তাকে জেতানো? এই প্রশ্নও কিন্তু করছে ওই এলাকার বাসিন্দারা। যাই হোক, যেটাই হোক, তিনি জিতলেন এবং তৃণমূল কংগ্রেসের দখল নিয়ে নিলেন। অবৈধ দখলদার কোনো অর্থেই বলা যাবে না, কারণ তিনি বেশিরভাগ বিধায়কের সমর্থন নিয়ে প্রায় দলের সুপ্রিমো হয়ে গেলেন। ঋতব্রতর এই যে উত্থান, এ কি শুধু তার ব্যক্তিগত উত্থান, নাকি এর পেছনে সিপিএম দল আছে? বাজারে তীব্র চর্চা, সিপিএম দল তাকে ট্রোজান হর্স হিসেবে ইমপ্ল্যান্ট করেছিল তৃণমূলে কয়েক বছর আগে মমতার দলকে ধ্বংস করে 2011-র বদলা নিতে। গত বিধানসভা নির্বাচনের আগে তার অবস্থা যে নড়বড়ে হয়ে গেছে এটা বুঝেছিলেন মমতা, তাই প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে সিপিএমের প্রতি নরম অবস্থান নিয়েছিলেন। সিপিএম বেশ কিছু জেলায় একের পর এক তৃণমূলের অফিস দখল করে নিয়েছে। মমতার পুলিশ এবং মমতা কিছুই বলেননি। তারা বরং অনেক তৃণমূল কংগ্রেসের লোকজন বলেছে আমাকে যে এগুলো একসময় সিপিএমের অফিস ছিল, তা সিপিএম আবার নিয়েছে, এই জন্যই মমতা কিছু বলেননি। এই যুক্তি আদৌ ধোপে টেকে না, কারণ মমতার কাছে এই ধরনের সৌজন্য বা বিচার বুদ্ধির কথা তো কোনোদিন শোনা যায়নি তার আগে। তাহলে এবার কেন শোনা গেল? তার কারণ হচ্ছে এই অবস্থান গ্রহণের পেছনে ঋতব্রতও একটি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন বলে এখন জানা যাচ্ছে। সিপিএম ঠিক ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে নরম অবস্থান নিয়েছিল, আপনারা সবাই দেখেছেন। সিপিএমের এবারের প্রচারে বিজেপি ছিল মূল শত্রু, নো ভোট টু বিজেপি। আর মমতা কি ছিলেন? গ্রহণযোগ্য শত্রু, কারণ বিজেপিকে আনা চলবে না, বরং মমতা থাকুক, এইটাই ছিল সিপিএমের এবারের নির্বাচনের রাজনৈতিক লাইন। দীর্ঘদিনের সক্রিয় বামকর্মী তথা ফরওয়ার্ড ব্লকের হকার্স ইউনিয়নের নেতা অমিতাভ গাঙ্গুলি আমার খুব ঘনিষ্ঠ ব্যক্তিগত পরিচিত। তিনি বললেন, সিপিএমের বিবেচনায় রাজ্যে মূল শত্রু বিজেপি, মমতা শত্রু নয়। এটা তার মতো অনেক গোঁড়া বামপন্থীও মানতে পারেননি। বাঙালি মধ্যবিত্ত, বিশেষ করে মধ্যবিত্ত শিক্ষিত হিন্দু জনতা সিপিএমের এই রাজনৈতিক দর্শন প্রত্যাখ্যান করেছে। সেটা অন্য কথা, অবশ্য এখনকার আলোচনায় সেটা নিয়ে কিছু বলার নয়। মোদ্দা কথা হলো, সিপিএমের বিরুদ্ধে মমতাও এবারের নির্বাচনী প্রচারে প্রায় একেবারেই নীরব ছিল না। অর্থাৎ দুজনের মধ্যে একটা বোঝাপড়া হয়ে গিয়েছিল। আর এই যোগসূত্রের, এই বোঝাপড়ার নেপথ্যে যে ছিলেন ঋতব্রত, সেটা এখন অনেকেই বলছেন। ট্রোজান হর্স তত্ত্বকে খণ্ডন করে এমন যুক্তিও কেউ কেউ দেখাতেই পারেন। বলতে পারেন, হুইসপার ক্যাম্পেইন ছাড়া কোনো শক্ত প্রমাণ আছে কি যে ঋতব্রতকে সিপিএম তৃণমূলে প্লান্টেড করেছিল? না, কোনো প্রমাণ নেই। রাজনীতিতে প্রমাণ রেখে সব কিছু হয় না, কিছু কিছু জিনিস ডট মিলিয়ে মিলিয়ে বুঝে নিতে হয়। রাজনীতিতে দলবদল, মতবিরোধ, অভ্যন্তরীণ অসন্তোষ এগুলো খুবই সাধারণ ঘটনা, কিন্তু প্ল্যান্টেড অপারেশন আর যদি সেটা ঋতব্রতর মতো তরুণ বুদ্ধিমান নেতার ক্ষেত্রে ঘটে থাকে, তবে পেছনের তত্ত্বটা উড়িয়ে দেয়া যায় না। বিশেষত যে ব্যক্তিগত নোংরা অভিযোগ তুলে ঋতব্রতকে দলত্যাগে বাধ্য করা হয়েছিল, তাতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটি তীব্র প্রতিহিংসা যদি ঋতব্রতর মধ্যে তৈরি হয়ে থাকে, সেটা একান্ত স্বাভাবিক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুটি প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা যদি একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি করে থাকে, তবে প্রতিশ্রুতি ভঙ্গ আদৌ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে কি না, সেটা নিয়ে প্রশ্নের যথেষ্ট অবকাশ আছে।
কিন্তু এটাও ঠিক, এমন একটা বিষয় নিয়ে স্ক্যান্ডাল ছড়ালে ঋতব্রতর রাজনৈতিক জীবন শেষ হয়ে যেতে পারত। ভারতীয় সমাজ এসব বিষয়কে মেনে নেয়ার মতো তৈরি হয়নি এখনও। বিশেষ করে এমন মুখরোচক সংবাদ খবর যদি কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে ঘটে থাকে, তবে মানুষ সেটা ভালোভাবে উপভোগ করতে থাকে, মজা করতে থাকে। পুরো বিষয়ের মধ্যে মমতা ব্যানার্জির যে বড় ভূমিকা ছিল তার প্রমাণ ঋতব্রত তৃণমূলে যোগ দিতেই সেই ধর্ষণের মামলা খারিজ হওয়া নয়, ধামাচাপা পড়ে যায়। বুঝতে কিছু অসুবিধা হয় কি? মামলা ধামাচাপা পড়ল, তবে মমতার প্রতি যদি একটা জাত ক্রোধ জন্মে থাকে ঋতব্রতের মধ্যে, সেটা যেমন স্বাভাবিক তেমন স্বাভাবিক সিপিএমের পক্ষে সেই ক্রোধকে ব্যবহার করে সিঙ্গুর নন্দীগ্রামের বদলা নেয়া, 11-র হারের বদলা নেয়া। আর সেটা যদি করে থাকে সিপিএম, সেটা আদৌ অসম্ভব নয়। কিন্তু তৃণমূলের মমতারাজ তো শেষ হলো, অত কিম। এবার কি হবে? ঋতব্রত নেতৃত্বাধীন তৃণমূল এবার কি করবে? বিজেপির সঙ্গে সদ্ভাব রেখে ক্ষমতার মধু খাবে? সে চেষ্টা হবেই অবশ্য বিধায়কদের পক্ষ থেকে, কিন্তু সেটা সম্ভব হবে না। তার দুটো কারণ। এক, বিজেপি এদের গ্রহণ করবে না, কারণ এই এমএলএরাও সব এক একটা বড় চোর, এবং এদেরকেও আইনের কাঠগড়ায় তুলবে বিজেপি। বিজেপির পক্ষে চোর এমএলএদের নেয়ার দরকার যেমন নেই বর্তমান পরিস্থিতিতে, তেমন যদি তারা কেউ নিয়েও ফেলে, নেয়ার কথাও যদি হয় ওই ভালো তৃণমূলের একটা সেই লাইন দেখে, তাহলে কিন্তু দলীয় ছবি ধাক্কা খাবে, বিজেপির দলীয় ছবি ধাক্কা খাবে। তাছাড়া এই এমএলএদের বড় অংশ একটা হলেন মুসলমান। এরা বিজেপির সঙ্গে এলেও মুসলিম ভোট ব্যাংক আসবে না, আর বিজেপি ও পশ্চিমবঙ্গের রাজনীতিতে এদের নিতে পারবে না। এটা তারাও যেমন জানে বিজেপি। দ্বিতীয় কারণ, ঋতব্রত দেখা যাচ্ছে একটি লম্বা রেসের ঘোড়া। তিনি চাইবেন বিজেপির গায়ে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে এই 60 জন এমএলএর সমর্থনের ভিত্তিতে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ পাকাপোক্ত করা। তার জন্য তিনি কি করবেন? বিধানসভার বাইরে আইএসএফ ও সিপিএমের সঙ্গে এবং প্রয়োজনে কংগ্রেসের সঙ্গেও ইস্যু ভিত্তিক সমঝোতা গড়ে আন্দোলনের রাস্তায় নামবেন ঋতব্রত। এই পরিকল্পনাও সিপিএমের, এবং তার দলীয় এমএলএরা পিঠ বাঁচাতে বিজেপিতে যাওয়ার চেষ্টাও আর করে উঠতে পারবেন না, কারণ ঋতব্রত তাদের দল বদল বিরোধী কানুনের আওতায় আটকে রাখবেন। মমতার কার্যত বিদায় হয়েছে বটে, তবে তার সেই খেলা হবে স্লোগানটি, সেটা কিন্তু নতুন রূপে হাজির হতে চলেছে বঙ্গের রাজনীতিতে। আগামী দিনে নতুন করে খেলা হবে পশ্চিমবঙ্গে। ধন্যবাদ।